আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধনের এক্সক্লুসিভ মডেল টেস্টে। বিগত ভিডিওগুলো থেকে আপনারা অনেক আগ্রহ দেখিয়েছেন। আপনাদের আগ্রহকে যথেষ্ট পরিমাণে সম্মান করে আমরা আজকে আবারও নিয়ে এসেছি ১৯তম শিক্ষক নিবন্ধনের গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত এক্সক্লুসিভ ফুল মডেল টেস্টটি। শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, গতকালের মতো আজকেও আমরা গণিত অংশের সুপার টেকনিক দেখাবো, যাতে আপনারা পরীক্ষার হলে গিয়ে অত্যন্ত দ্রুত গণিতগুলো সমাধান করে অন্যদের চেয়ে অনেকাংশে এগিয়ে থাকতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, যত দ্রুত কাজ করবেন ততই কিন্তু আপনার এই পরীক্ষায় কোয়ালিফাই হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। শুধুমাত্র আমাদের যে নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রেই যে টেকনিকগুলো কাজে আসবে বিষয়টাগুলো এমন নয়, আপনি যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনি টেকনিকগুলো কাজে লাগাতে পারবেন। আর আপনাদের জন্য একটু জানিয়ে রাখছি যে আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের একটা গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ পিডিএফ শিট তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন ও স্লাইড শোতে দেওয়া থাকবে, সেই নিয়ম ফলো করে আপনারা কিন্তু সেই শিটটি কিনতে পারবেন। তাহলে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। শুরুতেই বাংলা অংশে রয়েছে কোনটি দেশি শব্দ। দেশি শব্দ যেটি রয়েছে সেটি হলো ডিঙি। তাহলে এখানে ডিঙি দিয়ে আমরা শুরু করছি আমাদের প্রথম উত্তরটুকু। হাত ধুয়ে বসা বাগধারাটির অর্থ কি? হাত ধুয়ে বসা এর অর্থটা হচ্ছে সাধু সাজা। তাহলে এখানে সঠিক উত্তর হবে সাধু সাজা। নিচের কোনটি বানানটি শুদ্ধ? বানান শুদ্ধি থেকে এখানে রয়েছে চক্ষুষ্মান। চক্ষুষ্মানের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মূর্ধন্য শয়ে ম ব্যবহার করতে হবে, যেটি খ নম্বর অপশনে রয়েছে। মহাকীর্তি, মহাকীর্তির সঠিক ব্যাসবাক্য কোনটি? এটা অনেক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হয়ে যায় কি, যারা আমরা কিন্তু লিখে দিই মহান কীর্তি যার অথবা মহান যে কীর্তি, এই দুটোর কিন্তু কোনোটিই সঠিক নয়। সঠিক হবে মহতি যে কীর্তি। বেলা যে পড়ে এলো জলকে চলো, এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি? এটি সঠিক উত্তরটি হবে, এটি হবে নির্মিতার্থে চতুর্থী। পরকে প্রতিপালন করে যে, পরকে কে প্রতিপালন করে? আমরা জানি কুকিল কাককে প্রতিপালন করে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কুকিল। তাহলে কুকিলটা হবে পরভৃত। এরপরে রয়েছে পরের অন্নে বেঁচে থাকে যে, তাহলে এখানে পরের অন্নে বেঁচে থাকে পরান্নজীবী, এটি হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর করব পরান্নজীবী। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য, বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? তাহলে এখানে রচনাটির উৎকর্ষতা, এটি প্রত্যয়জনিত ভুল, এখানে হবে উৎকর্ষ। প্রিয় শিক্ষার্থী, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ফপর দালালি বাগধারাটির অর্থ কি? ফপর দালালি এটির অর্থ হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি। পড়ায় আমার মন বসে না, এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি? পড়ায় মন বসে না এটি একটা কর্মকারক, তাহলে কর্মকারকে সপ্তমী বিভক্তি। নদী এর সমার্থক শব্দ কোনটি? নদীর সমার্থক শব্দটি হবে শরীর। অনুবাদ কত প্রকার? অনুবাদ অনলি দুই প্রকার, একটা হচ্ছে ভাব অনুবাদ আর একটি হচ্ছে আক্ষরিক অনুবাদ। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? ইংরেজি নিজেই অন্য একটি ভাষার শব্দ, সেটি হলো পর্তুগিজ ভাষার শব্দ। মঙ্গল কাব্যের রচয়িতা নন কে? আমরা জানি যে মঙ্গল কাব্যগুলো রচনা করেছেন ভারতচন্দ্র, মুকুন্দরাম চক্রবর্তী, বিজয়গুপ্ত। তাহলে এই রচনা করেননি কোনটি? বরু চণ্ডীদাস, তিনি রচয়িতা নন। এক কথায় প্রকাশ করুন অশ্বরথ, হস্তি ও পদাতক সৈন্যের সমাহার। সবগুলোর সমাহার বলতে যাকে বলা হয় চতুরঙ্গ। নাশ বা বিনাশ আছে এরকম, ধ্বংস হবে এমন কথাটিকে এক কথায় প্রকাশ করলে হবে নশ্বর। বগুড়ায় চিনি পাতা দই সুস্বাদু। এই চিনি পাতা তার মানে কি, এটা মনে রাখতে হবে চিনি দ্বারা পাতা, অর্থাৎ চিনি একটা উপকরণ বা উপাদান বোঝাচ্ছে, তাহলে এখানে হবে করণ কারক। কোন চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়? তৎসম এবং বাংলা উভয় ক্ষেত্রে আ সু বি নি, এই চারটি কিন্তু দেখে যায়। আমাদের আ সু বি নি রয়েছে গ নম্বরে। অম্লজানের ইংরেজি কি? অম্লজান এর অর্থটা হচ্ছে, অর্থাৎ ইংরেজি হবে অক্সিজেন। ফোনোলজি বাংলা প্রতিশব্দ কোনটি? ফোনোলজি বাংলা প্রতিশব্দ যদি আমরা, তাহলে এখানে হবে ধ্বনি বিজ্ঞান, অর্থাৎ ভাষার ধ্বনি বিজ্ঞান। ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্নটি ব্যবহার করতে হয়? ধাতু চিহ্ন, এই চিহ্নটি ব্যবহার করতে হয়। প্রশন শব্দের অর্থ কি? প্রশন শব্দের অর্থ মূলত ফুল, তাহলে এখানে আমাদের ফুলের
বিপরীত প্রতিশব্দ রয়েছে পুষ্প, তাহলে পুষ্পটি হবে আমাদের সঠিক উত্তর। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয়? এটি 1922 সনে প্রকাশিত হয়। আগুন পাখি উপন্যাসটির রচয়িতাকে? আগুন পাখি হাসান আজিজুল হক রচনা করেছেন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, সূর্য যেন একটি ঝলসানো রুটি, এইরকম একটা চরণ, এটি হচ্ছে সুকান্ত বাবুর রচিত। মানে এখানে সুকান্ত ভট্টাচার্য। প্রিয় শিক্ষার্থী, আপনারা গতকালের ভিডিওতে কমেন্ট করেছেন। আপনারা যারা কমেন্ট করেছেন, আপনারা দেখছেন কোথায় থেকে আমি বলেছিলাম, সেখান থেকে আপনারা বরিশাল থেকে দেখছেন, জামালপুর থেকে, বগুড়া থেকে, ঢাকা থেকে, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, দিনাজপুর সহ বিভিন্ন স্থান থেকে দেখছেন। আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন। এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস, এখানে এটা বোঝানো হচ্ছে যে একজন মানুষ যার মাথা সবসময় মেঘে আচ্ছন্ন থাকে, অর্থাৎ এখানে দিবা স্বপ্ন দেখে এরকম ব্যক্তিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এ ডে ড্রিমার। সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্লেথোরা, প্লেথোরা অর্থ কি? আধিক্য, প্রচুর পরিমাণ। তাহলে এখানে আমরা সিনোনিমটা করবো এখানে এক্সেস, অর্থাৎ অতিরিক্ত। দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং এর অনুবাদ কোনটি? দ্য বেবি অলওয়েজ স্মাইলিং, তার মানে কি শিশুটির মুখে হাসি লেগেই আছে, তার মানে সঠিক উত্তর হবে ঘ নাম্বার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? আমাদের যে নিচের অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে দ্য রাজবাড়ি ইজ অন দ্য পদ্মা, তার মানে এখানে এটি হবে সঠিক উত্তর। পেনি ওয়াইজ পাউন্ড, আমরা এটা জানি, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপল এখানে হবে জনগণ, তাহলে এখানে হবে জনবহুল, তাহলে হবে পপুলাস, পপুলাসটা হবে সঠিক উত্তর। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম একদিনে গড়ে ওঠেনি, এটি যদি অ্যাক্টিভ ভয়েস করি তাহলে কি হবে? দ্য রোমানস ডিড নট বিল্ড রোম ইন এ ডে। হিজ ড্যাশড প্লিজড আস অল, তার মানে কি এখানে আমরা যে স্লোকো, সিলভার স্পুন, ওয়াল অ্যান্ড ও, এগুলো কিন্তু আমাদের এই চাইল্ড। হিজ মেড অ্যান স্পিচ, তার প্রথম ভাষণ। প্লিজড আস অল, আমাদের সবাইকে অভিভূত করেছে, তার মানে এখানে হবে মেড অ্যান স্পিচ। হি ইনস্টিড ড্যাশ দেয়ার, তাহলে হি ইনস্টিড ড্যাশ দেয়ার, তাহলে এইটা খুবই কমন একটি প্রশ্ন, অসংখ্যবার পরীক্ষায় এসেছে। এটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের এই উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে লিখে জানানোর জন্য। দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেইম, এই প্রশ্নটা প্রত্যেকটা মডেল টেস্টে আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি, যে আফটারের পরে বিফোরের পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরবর্তী অংশে সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে এখানে বিফোর রয়েছে, তাহলে পূর্বে কি হবে? পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড ডাইডটা হবে সঠিক উত্তর। উপমা কেম হেয়ার লেট, হেয়ার লেট ইজ, এখানে লেটটা কি হিসেবে ব্যবহার হয়েছে? তাহলে উপমা কেম হেয়ার, উপমা এখানে এসেছিল কখন? দেরিতে, তার মানে আশা, কেমটা হচ্ছে ভার্ব, এই আশার অবস্থাকে প্রকাশ করছে লেট, তার মানে এটি একটি অ্যাডভার্ব। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। নাই মামার চেয়ে কানা মামা ভালো, তাহলে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এটি বললে হবে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কোনো কিছু থাকার চেয়ে, কোনো কিছু না থাকার চেয়ে নষ্ট কিছু থাকাই ভালো, সেটাই বোঝানো হয়েছে। দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স, অ্যাডভার্স বলতে কি? প্রতিকূল অবস্থা। আমরা যে নদীর অঙ্কগুলো করেছি অনুকূল প্রতিকূল, সেখানে অ্যাডভার্সটা হচ্ছে প্রতিকূল, তাহলে এখানে অ্যান্টোনিয়াম বলেছে, তাহলে বিপরীতটা কি হবে? অনুকূল, অর্থাৎ নিজের অনুকূল, অর্থাৎ ফেভারেবল। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি, অ্যাবিলিটি বলতে আমরা এখানে সাধারণত সক্ষম বা সক্ষমতা বুঝাতে পারি, তাহলে এর সিনোনিমটা হবে ক্যাপাবিলিটি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ কমফোর্ট, কমফোর্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে কমফোর্টেবল। অল হিজ হোপস ওয়ার ড্যাশ, তাহলে এখানে আমরা যদি বলি নাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ এখানে বাতিল করা, আউট অফ ডেট, নাও অ্যান্ড দেন, তাহলে এখানে নেপড ইন দ্য বার্ড এর অর্থটা হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া, তাহলে এখানে বলছে আমরা যদি বলি অল হিজ হোপস ওয়ার নেপড ইন দ্য বার্ড, তার সকল আশাই শুরুতেই শেষ হয়ে গেল বা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল, এটা হবে সঠিক উত্তর। হি গোজ টু স্কুল ড্যাশ ফুট, তাহলে যখন পায়ে হেঁটে যাওয়া বোঝানো হয় তখন কি ব্যবহার করা হয়? অন ফুট, এটি হবে সঠিক উত্তর। আওয়ার টিচার্স টোল্ড মি দ্য মনিটর টু হ্যান্ড আউট স্ক্রিপ্টস ড্যাশ দ্য ক্লাস, তার মানে ক্লাসে অনেকগুলো কিন্তু স্টুডেন্ট রয়েছে, তাহলে এখানে বিটুইন ব্যবহার করতে পারবো না, এখানে করতে হবে অ্যামং দ্য ক্লাস।
বা বিভিন্ন ক্লাস রয়েছে, সেক্ষেত্রে এখানে আমরা অ্যামং ব্যবহার করতে পারবো। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড নয়েসি? তাহলে এখানে নয়েসি হবে না, নয়েস থেকে আমরা যদি বলি, নয়েস শব্দ শোরগোল হয়, আর এখানে অ্যাডজেক্টিভ করলে হবে কি নয়েসি। তাহলে এখানে সঠিক উত্তর হবে নয়েসি। দ্য অ্যাডজেক্টিভ ফ্রম ইজ, এখানে আমাদের 4টি অপশনের মধ্যে কোনটি অ্যাডজেক্টিভ ফ্রম? তাহলে এখানে আমরা যেটি বলবো সেটা হচ্ছে কম্প্রেহেনসিভ, এটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম। ইনফ্লামেশন এর আমরা যদি বানান করি তাহলে INFLAMMATION, ইনফ্লামেশন। তাহলে আমরা ক নাম্বারটাই করব, সঠিক উত্তর, যার অর্থ হচ্ছে প্রদাহ বা দাহ্য। হি ওয়ান্টস টু বি ড্যাশ শেক্সপিয়র, তাহলে যখন কেউ কোনো কিছু হতে চায় তখন ওয়ান্টস টু বি এ, হি ওয়ান্টস টু বি এ ডক্টর, হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়র, তাহলে এখানে এ ব্যবহার করতে হবে। দ্য সিনোনিম অফ লেজেন্ডারি বলতে বোঝানো হয় কিংবদন্তি বা বিখ্যাত কেউ, তাহলে এখানে আমরা রোমান্টিক ব্যবহার করতে পারছি না, আননোনও ব্যবহার করতে পারছি না, তাহলে ব্যবহার করব কোনটি? ফেমাস। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি গট, তাহলে এখানে হি গট বোর্ড অ্যান্ড লজিং, এটা হবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজ মিনস টু টলারেট? টু টলারেট অর্থ হচ্ছে সহ্য করা, যেটার অর্থ আমরা যদি বলি পুট আপ উইথ। গণিতের শুরুতে আমাদের রয়েছে A:B=4:7, B:C = 5:6, ABC এর মান কত? আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনারা নোটগুলো অবশ্যই উঠিয়ে নেবেন, যাতে টেকনিক্যালি আমরা যে প্রশ্নটা যেভাবে উত্তর করি সেটা আপনারা খুব সহজেই করতে পারেন। এবং আপনাদের জন্য গণিত স্পেশাল বা বুলেট ক্লাসগুলো নিয়ে আসবো কিনা এই ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তাহলে প্রথমে আমরা এ, বি এবং বিসিটা উঠাবো। দেখেন A:B কীভাবে ছিল? 4:7। বিসি কীভাবে ছিল? B:C কীভাবে ছিল? 5:6। তাহলে আমাদের এখানে কি কি চেয়েছে? এখানে চেয়েছে আমরা ABC, অর্থাৎ A:B:C। তাহলে এখানে দ পদ্ধতি ব্যবহার করলেই আমরা ABCটা পেয়ে যাব। দ পদ্ধতি কি? একটুখানি দেখবেন। প্রথমে আমরা দ কিভাবে লিখি সেটা আগে দেখব। এটা হচ্ছে দ। তাহলে প্রথমে আমরা নিচের দিকে আসব, কর্নারে যাব, আবার নিচের দিকে আসব। তাহলে প্রথমে আমরা নিচের দিকে আসব, 4×5 = 20, কর্নারে যাব, 5×7 = 35, আবার নিচে আসব, 6×7 = 42। তাহলে 20, 35, 42 এটি হচ্ছে আমাদের ABC, যেটি আমাদের গ নাম্বার অপশনে কিন্তু রয়েছে। A² + B² + C² + 2AB এবং A² - B² + C² + 2AC সমান কত হবে? তাহলে এখানে আমাদের উপরে নিচে অবশ্যই এখানে সূত্র করতে হবে। সূত্র করে আমরা খুব সহজেই অ্যান্সারটা করতে পারবো। তাহলে আমরা যদি একটু অঙ্কটা আগে প্রথমে উঠিয়ে নিই, A² + B² - C² + 2AB। ওকে, এরপরে আমাদের নিচে আছে কি? A² - B² + C² 2AC + C² + 2AC। তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি, A², আচ্ছা এখানে মাইনাস ছিল কি না? A² + 2AB + B², এটা আমরা এক পাশে নিলাম এবং মাইনাস C²টা আলাদা করলাম। নিচে যেটা আমরা করব, A² + 2AC + C², এটা এক পাশে নিলাম, মাইনাস B²টা আলাদা করলাম। তাহলে এখানে আমরা কিন্তু কোন ধরনের সূত্র হয়েছে আমরা কিন্তু বুঝতে পারছি। তাহলে এখানে A + B টোটাল² - C টোটাল², নিচে A + C টোটাল² - B টোটাল²। এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি করতে হবে। আমরা উপরে করব A + B * A - B, অর্থাৎ A² - B² এর সূত্র। সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে A + B + C এবং A + B - C। নিচে যেটা লিখতে হবে A + B + C এবং A - B + C। এটি আমাদের এখানে আমি সাজিয়ে লিখলাম। তাহলে উপরে নিচে আমাদের A + B + C কেটে গেলে কি থাকবে?
এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি। তার মানে উপরে হবে মাইনাস সি, নিচে হবে প্লাস সি। আমাদের খ নাম্বারে কিন্তু এই অ্যান্সারটা রয়েছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 53 নম্বরে আমাদের রয়েছে লগ এক্স টু দি পাওয়ার 1/9 ইকুয়াল টু -2 হলে এক্স এর মান কত। আমরা সরাসরি অঙ্কটা উঠিয়ে নেব। প্রথমে কি আছে আমাদের একটুখানি খেয়াল করবেন। লগ এক্স টু দি পাওয়ার 1/9 ইকুয়াল টু -2। তাহলে এটাকে আমরা সূচক হিসাবে আমরা এখন কনভার্ট করব। তাহলে এক্স -2 1/9 এরকম যদি আমরা বলি, তাহলে এখানে এক্স -2 যদি হয়, এখানে আমরা 3 স্কোয়ার করতে পারি। এখানে আমরা 3 স্কোয়ার করতে পারি। তারপরে যদি আমরা করি এক্স -2 বা ইনভার্স 2 যেটা আমরা বলি, তাহলে এখানেও কিন্তু আমরা 3 ইনভার্স 2 করতে পারবো। তাহলে উভয় পক্ষ থেকে ইনভার্স 2 যদি বাদ যায়, তাহলে এখানে এক্স ইকুয়াল 3, 3টাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে রাইট অ্যান্সারটা কোনটি হলো? অনলি 3। 9 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 3 জন ছাত্রের বয়সের গড় 17 বছর হলে বাকি 6 জন ছাত্রের বয়সের গড় কত? আমি প্রত্যেক ক্লাসে এটি বলে থাকি যে যখনই গড় থাকবে সাথেই আমরা মোট বের করে নেব। তাহলে 9 জন ছাত্রের গড় বয়স 15 বছর। তাহলে মোট বের করতে হলে 15 গুণন 9। তাহলে 5 9 45, 5 হাতে 4, 9 কে 9 4 13। তাহলে 135 বছর ওদের 9 জনের বয়সের গড়। এখন 3 জন ছাত্রের বয়সের গড় 17। তাহলে এই 3 জনেরটা এখন আমরা বিয়োগ করব। তাহলে 17 গুণন 3। তাহলে 3 7 21, 1 হাতে 2, 3 একে 3 2 5। এটি এখন বিয়োগ করব 4, 5 আছে কত হলে 13 হবে, 6 7 8 9 10 11 12 13, তার মানে 8। এই 84 বছর কতজনের বয়স? 6 জনের বয়স, অর্থাৎ 6 জনের মোট বয়স। কিন্তু আমাদের চেয়েছে কি 6 জন ছাত্রের বয়সের গড় কত। তাহলে সিম্পল, আমরা এখন 6 দিয়ে 84কে ভাগ করব। তাহলে আমরা যদি করি 6 14 84 হয়, তবু 6 কে 6 2, 4 6 24, তার মানে 6 14 84। এই 14 হচ্ছে আমাদের বাকি 6 জন ছাত্রের বয়সের গড়। এটি হচ্ছে সঠিক উত্তর। থিটা সূক্ষ্মকোণ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে? তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটি সঠিক। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যদি 3:2 হয়, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এটা যদি টেকনিক্যালি করতে চান, তাহলে আমাদের উভয়টাকে স্কয়ার করতে হবে, অর্থাৎ 3 স্কয়ার এবং 2 স্কয়ার, তাহলে 9:4 হবে। তাহলে ক্ষেত্রফলটি হবে 9:4। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। তাহলে এখানে টেকনিকগুলো একটু খেয়াল করবেন, যেহেতু এমসিকিউ পরীক্ষা, এখানে বলা আছে বর্গের অন্তর 47 হবে। তাহলে বর্গের অন্তর 47 যদি হয়, তাহলে ওই সংখ্যা দুটির যোগফলও কিন্তু 47 হতে হবে। তাহলে সংখ্যা দুটি হবে কত? আমাদের এখানে 21 22 47 হবে না, 4 3 7, হ্যাঁ গ নাম্বারটা হবে তাহলে সঠিক উত্তর, কারণ 23 আর 24-এর যোগফলটা হচ্ছে 47। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 2 3 60, অর্থাৎ 2 এবং 360। একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? এটা কিন্তু একেবারে ইজি আমরা করতে পারি, যে অপর সংখ্যাটি হচ্ছে 20। কিন্তু কিভাবে এত সহজে হলো? এখানে কথা হচ্ছে লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা, তাহলে অপর সংখ্যাটা বের হয়ে যায়। তাহলে এখানে আমরা সরাসরি 3 গুণে 36, এখানে কাটলে হবে 10, 10 দুগুণে 20, 20টা হচ্ছে অ্যান্সার। আমি আবারও বলছি, লসাগু গোসাগু দেওয়া থাকলে অপর সংখ্যা বের করতে চাইলে একটি সংখ্যা দ্বারা তাদেরকে ভাগ করলেই হবে। এই জন্যই আমরা করেছি লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা। এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। 10% ক্ষতি মানে 90। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে আমরা কয়েকভাবে অপশন ধরে করতে পারবো এবং সরাসরি আমরা অঙ্ক ক্যালকুলেশন করেও করতে পারবো। তাহলে এখানে আমরা অপশন ধরে যদি করি, অপশন ধরে আমরা করি কারণ এখানে ক্রয় মূল্য চাইছে, কারণ এই চারটার মধ্যেই ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমরা একটু দেখি।
যে এখানে 3000 আছে, 2500 আছে, আমরা রাউন্ড ফিগারটা আগে হিসাব করব, 2000 হিসাব করলাম। তাহলে 10% ক্ষতি যদি হয় তাহলে কত টাকা ক্ষতি হবে? 200 টাকা ক্ষতি হবে। তাহলে 200 টাকা বাদ দিলে কত হবে? 100, আচ্ছা 1800 টাকা। এবারে বলছে 5% লাভ করব, তারপরে এই দুটার পার্থক্য 450 হবে কিনা। এভাবেও করা যায়, আপনারা নর্মালি ক্যালকুলেশন করেও করতে পারবেন। তাহলে এখানে আমরা যদি 5% লাভ করি তাহলে 5 দুগুণে 10, আমাদের 100 টাকা লাভ হবে। তাহলে সেক্ষেত্রে তো আমাদের এখানে হচ্ছে না। 3-এর ক্ষেত্রে যদি করি তাহলে এখানে 300 টাকা লাভ ক্ষতি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হবে 2700 টাকা। আর যদি 5% লাভ করতে যাই তাহলে এখানে 3 5 15, 150। তাহলে এখন এই যে এখন এখানে 150 টাকা আমরা যোগ করলে আমাদের কত হলো? 3150 টাকা। আর এর আগে কত ছিল? 2700 টাকা। তাহলে এটার পার্থক্য আমাদের 450 হলো কি না? হলো। তার মানে 3000 টাকায় আমাদের হবে সঠিক উত্তর। আপনারা এইভাবে অপশন ধরে টেকনিক আকারে করতে পারেন। এই অঙ্কটা যদি আপনারা ক্যালকুলেশন করতে চান একটু লেন্দি প্রসেস হবে। যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে মুনাফা 3 গুণ হয়ে যায়। তাহলে মুনাফার শতকরা হার কত? আবারও বলছি, বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলে মুনাফা 3 গুণ হয়ে যাবে। তাহলে মুনাফার হার শতকরা কত? তাহলে যখন 3 গুণ হয়ে যাবে তখন এটা অবশ্যই 100%ই হতে হবে। যেমন বিক্রয় মূল্য, একটা ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা যদি দ্বিগুণ করা হয় তাহলে 200 টাকা হয়ে যাচ্ছে এবং মুনাফা তখন 3 গুণ হয়ে যাবে। তাহলে অবশ্যই মুনাফার শতকরা হার 100 হতে হবে। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 8 এবং গুণফল 3, এদের বর্গের সমষ্টি কত? বর্গের অন্তর 8, গুণফল 3, তাহলে 3 1 3, এটা ছাড়া কিন্তু 3 মিলানো সম্ভব নয়। 3 গুণন 1, এটি হচ্ছে গুণফল। আর এদের বর্গের অন্তর, অন্তর মানে পার্থক্য 8, তাহলে 3 3 9, 1 এর স্কোয়ার করলে 1, এই দুটো পার্থক্য যদি করি তাহলে 8 বের হয়। তার মানে এদের বর্গের সমষ্টি হবে 3 3 9 আর 1 10, 10টাই হচ্ছে অ্যান্সার। সম্ভবত আপনারা বিষয়টি বুঝতে পারেননি, আমি আবারও বলছি। দুটি পূর্ণ সংখ্যা চেয়েছে যাদের বর্গের অন্তর বা বিয়োগফল 8 হতে হবে, গুণফল 3 হতে হবে। তাহলে 3 গুণন 1, এটা ছাড়া তো 3 মিলানোর আর কোনো অপশন নেই। এখন আমরা করব 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 3 3 9, 9 থেকে 1 বাদ দিলে 8। তাহলে আমাদের দুইটা শর্ত আমরা কিন্তু মেটাতে পেরেছি। এখন যোগ চেয়েছে বা সমষ্টি চেয়েছে, তাহলে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, 3 3 9 আর 1 10। এবারে ক্লিয়ার? ওকে। এরপরে যেটি রয়েছে 2x মাইনাস 2 ডিভাইডেড এক্স ইকুয়াল টু 3 হলে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউবের মান কত? আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো দিয়েছি সেখানে কিন্তু মান স্কোয়ার প্লাস 3 ইন্টু মান, আচ্ছা মান কিউব মাইনাস 3 ইন্টু মান এভাবে শিখিয়েছিলাম, কিন্তু এখানে সেভাবে করা যাবে না, আমাদের একটুখানি মডিফাই করে নিতে হবে। যেমন 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড এক্স কিউব, এটাকে একটু মডিফাই যদি করি তাহলে হবে 8 এক্স কিউব মাইনাস 8 ডিভাইডেড এক্স কিউব, গুণ করে দিলাম। এটাকে যদি এখন আমরা ভেঙে নিই তাহলে 2x কিউব মাইনাস 2 ডিভাইডেড এক্স কিউব। এবারে কিন্তু আমরা আমাদের সেই কিউবের অংশে চলে এসেছি। এবারে আমরা মান কিউব মাইনাস 3 ইন্টু মান বসাতে পারবো। এখন যদি আমরা বলি যে মান কিউব প্লাস 3 ইন্টু মান, এখন আমি বলছি যে যখন এক্স থাকবে তখন কিন্তু 3 ইন্টু মান লিখতে হয়, বাট যখন এক্স ওয়াই এখানে আমাদের মান দেওয়া থাকবে তখন কিন্তু এগুলো লিখতে হবে। তাহলে এ বিটা আমাদের লিখতে হবে 2x ইন্টু 2 ডিভাইডেড এক্স ইন্টু মান। তাহলে মান আমরা কত পেয়েছি? এখানে বলা ছিল 3, তাহলে 3 বসাবো, তাহলে 3 কিউব প্লাস 3 ইন্টু এই যে এই এক্স আর এই এক্স নিশ্চয়ই কেটে যাবে, তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ 4, আর মান হচ্ছে 3। তাহলে 3 কিউব করলে কত হয়? 27 প্লাস 3 3 9, 4 9 36, তাহলে 7 6 13, হাতে 1, 3 আর 1 4, 2 6, 63। এই 63টাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বাট আমাদের এখানে অ্যান্সারটা কত আছে? 36 রয়েছে। তাহলে আমরা অ্যান্সারটা করব কত? 63। তাহলে এখানে এই 36কে কেটে আমাদের করতে হবে কত? 63, এটি হবে রাইট অ্যান্সার। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হচ্ছে 4x এভাবে রয়েছে, পাওয়ার হিসেবে রয়েছে
এর মান নিচের কোনটি? এর মান অনেক ক্ষেত্রে খুব সহজে ভুল হয়ে যায়, আমরা এই যে 4^4x করে দিয়ে থাকি, এটি কখনো অ্যান্সার হবে না। অ্যান্সারটা হবে 2^2x প্লাস 2। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা একটু বুঝে যাব। যেমন আমাদের এখানে 4x রয়েছে, তাহলে এখানে 4^x প্লাস 4^x প্লাস 4^x প্লাস 4^x এইটা। তাহলে এখন খেয়াল করেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 4^x যদি কমন নেই তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এটা হয় কি না? হয়। তাহলে 4^x ইন্টু 4 এটা হয়। আচ্ছা, তাহলে এখন 4 যদি কমন নেই তাহলে x প্লাস এখানে তো 4 নিয়ে নিচ্ছি, তাহলে 1 হয়, কারণ এর উপরে কিছু নাই, তার মানে তো 1 আছে। এরপরে যদি 4টাকে আমরা 2 স্কোয়ার করি, x প্লাস 1 করি, তাহলে কি হবে? 2^2x প্লাস 2। এবারে ক্লিয়ার? ওকে। এরপরে যেটি রয়েছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5, 6, 7 মিটার হলে নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এখানে নিকটতম বর্গক্ষেত্রে যদি আমরা বলা হয়, তাহলে এখানে 5, 6, 30/2, তাহলে এখানে হবে 15 বর্গমিটারে হবে সঠিক উত্তর। কারণ এখানে আমরা জানি কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, কারণ 5, 6, 7, 7টা নিশ্চয়ই অতিভুজ, অতিভুজের আমাদের প্রয়োজন নাই, তাহলে ভূমি গুণন উচ্চতা ভাগ 2 বা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হবে। তাহলে এখানে 5, 6, 30/2, তাহলে হবে আমাদের এখানে কত অ্যান্সার? 15 অ্যান্সার, এটি হবে সঠিক উত্তর। 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ 25%, কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ 40% হবে? তাহলে এই অঙ্কটা আমাদের একটু বিশ্লেষণাত্মক আকারেই করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে বের করে নেব যে মিশ্রণে বালুর পরিমাণ কতটুকু আছে। তাহলে এখানে কত বলা আছে? 25%, তাহলে 64-র 25% আমাদের বের করতে হবে। তাহলে এখানে 64 গুণন 25-এর 100, তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানে কত হবে? 4, 4, 16, 64, তাহলে 16 কেজি। এরপর আমরা পাথরের পরিমাণ যদি, এটা হচ্ছে কি বালি, এরপর আমরা পাথর যদি বের করি তাহলে 64 গুণন কত পার্সেন্ট ছিল আমাদের? আচ্ছা, এটার পার্সেন্ট তো দেওয়া ছিল না, তাহলে 64 থেকে আমরা 16 বিয়োগ করব, তাহলে আমরা পাথরের পরিমাণ পাবো কত? 48। ওকে, আমরা দুটো কিন্তু পরিমাণ পেয়ে গেছি। এখন আমাদের বলা আছে যে নতুন মিশ্রণে অনুপাত কত বলা আছে? এখানে আমাদের বলা আছে যে 40 হবে। এখানে বলা আছে কত কিলোগ্রাম বালি মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ 40 হবে, তাহলে 40 হতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি পাথর 40 হয় তাহলে বালিটা কত হবে? 60 হতে হবে। তাহলে আমরা এখানে পাথর ইস্টু বালি, তাহলে কত ধরবো? 40:60 এটা ধরে নিলাম, কারণ 100% তো মিল করতে হবে। তাহলে এখানে যদি এখন আমরা বলি যে 40 কেজি পাথরে বালুর পরিমাণ 60 কেজি, তাহলে 1 কেজিতে কত? 1 কেজিতে নিশ্চয়ই কম হবে, তাহলে এখানে 60 ভাগ কত করব? 40 করব। এবারে আমাদের এখানে মোট পরিমাণ কত ছিল পাথরের টুকরোর আগের? 48 কেজি, তাহলে 48 কেজিতে কত? তাহলে এখানে 60 গুণন 48 ভাগ 40, তাহলে এখানে কত হবে? তাহলে আমরা 0 0 কেটে যাব, এখানে কাটবো 3, এখানে যদি কাটি 2, 2 দিয়ে 48কে কাটতে হবে 24, 3 24, 3 4 12, 72। তাহলে এই যে কত হলো? 72 কেজি। তাহলে 72 কেজি বালি মেশাতে হবে। কিন্তু এই 72 কেজির মধ্যে আমাদের কতটুকু ছিল বালি? এই যে প্রথমে 16 কেজি ছিল, তাহলে এই 16 কেজিটা বিয়োগ করব। 72 বিয়োগ 16, তাহলে কত হলো? 56। তাহলে নতুন করে আমাদের আরও 56 কেজি বালি মিশাতে হবে। তাহলে আমাদের পাথরের টুকরো পরিমাণ হবে কত? 40%। তাহলে এখানে সঠিক উত্তর হবে 56 কিলোগ্রাম বালি মেশাতে হবে। একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট করে সময় হারায়, কতদিন পর ঘড়িটির এমন অবস্থা হবে যে ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে? তাহলে এখানে প্রতিদিন যখন 10 মিনিট হারায় তো অন্তত 3 দিন সময় লাগবে সঠিক সময় অবস্থায় আসতে, অর্থাৎ 3 দিন মানে 72 ঘন্টা।
72 ঘন্টা করলে হবে না, এখানে দিন চেয়েছে না, তাহলে 72 দিন করতে হবে। দুটি গোলকের আয়তন অনুপাত 8 এবং 27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ক্ষেত্রফলের অনুপাত যদি আমরা করতে যাই, তাহলে এখানে আমাদের এটা যদি আমি টেকনিক্যালি বুঝাই আপনাদের, তাহলে সেইভাবে যদি আপনারা করবেন, তাহলে এখানে 8:20 মানে যে 27 আছে, 8:27। এখানে এই ক্ষেত্রে অর্থাৎ যখন 8 এবং 7 থাকবে, এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, প্রথমে এটাকে কিউবিক করবেন। কিউবিক করলে এটার মান কত হবে? 2:3 হবে। এরপরে এটাকে যদি আপনারা স্কোয়ার করেন, তাহলে কত হবে? 4:9 হবে। এটি কিন্তু আমি আবারও বলছি, এটি একটি টেকনিক, এটা কিন্তু কোনো সাধারণ নিয়মের মধ্যে পড়ে না। টেকনিক হিসেবে এভাবে বের করতে পারেন। তাহলে এখানে 4:9 হবে সঠিক উত্তর। আর ভূমির ব্যাসার্ধ এবং এইচ যদি উচ্চতা হয়, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ঘন একক। এটি কিসের একক? এটি হচ্ছে কোণকের একক। রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে 5 মাইল হাঁটেন, তারপরে ডান দিকে 2 মাইল হাঁটেন। তিনি বর্তমানে কোন দিকে হাঁটছেন? মানসিক দক্ষতাকে একটি উত্তর। তাহলে এটি রয়েছে প্রথমে উত্তরে, তারপরে ডান দিকে পূর্বে, আবার ডান দিকে তিনি কোন দিকে গেছেন? উত্তর এখানে এভাবে বুঝবেন, প্রথমে উত্তরে গেছে, তারপরে আবার ডান দিকে ঘুরছে, মানে পূর্বে, তিনি আবার ডান দিকে অর্থাৎ দক্ষিণে। তাহলে সর্বশেষ তিনি উত্তরের দিকে 10 মাইল, ডান দিকে ঘুরে 5 মাইল আবার গেছে, তারপরে আবারও ডান দিকে ঘুরেছেন। আচ্ছা, তাহলে এখানে হবে আমাদের দক্ষিণ, এটি হবে সঠিক উত্তর। 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? এখানে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, এটাকে আমরা পাইকে যদি 180 দ্বারা ভাগ করি, তাহলে মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে পাই ভাগে 180। এবিসি ত্রিভুজে ই এফ যথাক্রমে এবি এবং এসির মধ্যবিন্দু হলে ই এফ সমান কত? এবিসি এর ই এফ যথাক্রমে এবি এবং এসির মধ্যবিন্দু, তাহলে আমাদের অবশ্যই একটা, যাই হোক আপনারা এটা ত্রিভুজই মনে করবেন, সিঙ্গারা মনে করার দরকার নাই। এ বি সি, অনেকে সমুচাও মনে করতে পারেন, তবে বাইরের জিনিস খাবার থেকে সাবধান থাকবেন। তাহলে ই এফ এ বি এবং এসির মধ্যবিন্দু, তাহলে এ বির মধ্যবিন্দু ই এবং এসির মধ্যবিন্দু এফ, এটাই তো বুঝিয়েছে, রাইট? এখন বলছে তাহলে ই এফ সমান কত? আরে ই এফ সমান কত, এটা চেয়েছি। এই ই এফ সমান কত, তাই না? তাহলে ই এফ সমান কি? এই যে এ বি, তাহলে হাফ এ বি এবং হাফ এসি, এটাই তো। তাহলে হাফ এ বি প্লাস হাফ এসি যদি করি, তাহলে তো ই এফ এর দূরত্বটি পাওয়া যাবে না? তাহলে তো পাওয়া যাবে, তার মানে এখানে হাফ বিসি। ও আচ্ছা, হ্যাঁ এটাও করা যায়। এই যে বিসি, যেহেতু এটা মধ্যবিন্দু, এই বিসির অর্ধেকটাই হবে ই এফ, তার মানে এখানে হাফ বিসি করলেও কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারবো। এরপরে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এর একটি উৎপাদক বিশ্লেষণ আপনারা পেরে যাবেন। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এক্স মাইনাস 3×6, তাহলে এক্স মাইনাস 2 এক্স 5 to the power 400 সমান এক্স হলে এক্স এর মান কত? গতকালের ক্লাসে আমি এই বিষয়টা এইভাবে শিখিয়েছিলাম। লগ 2√5 যদি 400 সমান এক্স হয়, তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে কি চেয়েছে? এক্স এর মান চেয়েছে, তাহলে সরাসরি আমরা এখানে এক্স এর মান এইভাবে বসাতে পারবো সূচকের আকারে। তাহলে 2√5 এর উপর এক্স, আর এখানে হবে 400। তাহলে এখন আমাদের যেহেতু ভিত্তি হিসেবে 2√5 রয়েছে, তাহলে এখানেও 2√5 আমাদের নিতেই হবে, নইলে এক্স এর মানটা বের হবে না। এখন আমাদের চিন্তা করতে হবে 2√5 এর উপর মান কত নিলে 400 হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে অপশন কত আছে, 3, 4, 2, 5। একটা জিনিস খেয়াল রাখবেন, 3, 5-এ হবে না, 4 অথবা 2-এ হবে। আমরা যদি 4 নেওয়ার চেষ্টা করি, তাহলে 4 নিলে 2 এর উপর 4 মানে কত? 16। এবারে আমরা যদি এখানে স্কোয়ার রয়েছে মানে রুট রয়েছে, তাহলে এটাকে যদি দুইবার স্কোয়ার করি, তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, 5, 5-এ 25 হবে। তাহলে 25 আর 16 এখন আমাদের গুণ করতে হবে, দুটা মিলে কি আমাদের হয় 400 হয় কি না? যদি আমরা এখানে 200, তাহলে 6, 25 কত হয়, এটা আমরা এখন গুণ করে করব। তাহলে এখানে 16, 25 গুণ করলে 5, 6, 30, 400 হয় কিন্তু। তাহলে আমাদের এখানে কিন্তু 400টা মিলাতে পেরেছি আমরা। তাহলে উভয় পক্ষ থেকে এবারে ভিত্তি 2√5 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এক্স এর মান কত হলো? 4। তাহলে এখানে এক্স এর মানটা হবে 4। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 ও তাদের অনুপাত 7:2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এখানে 54 থেকে আমরা অনুপাত কত? 7:2। তাহলে 10 বছর পর, তাহলে 7 2 9 এখান থেকে বের করতে হবে। তাহলে এখানে আমরা উত্তরটা যতটুকু দেখি 26 11 না 31 16 এই দুটো বেশি হয়। তাহলে এখানে আমরা বয়স বের করব 7 2 9। তাহলে 54 গুণন 7 ভাগ 9, 6 নং 54, 6 7 42। আর এখানে তাহলে 54 থেকে 42 বাদ দিলে আমাদের কত হবে? 12 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বয়স। তাহলে এই বয়সের সাথে এখন আমাদের কি 10 বছর করে যোগ করতে হবে। 10 বছর করে যোগ করলে কত হবে? তাহলে এখানে 52 হবে, এখানে 22 হবে। তাহলে 52 22 এখন আমাদের অনুপাতে করলে কত হবে? 26 আর 11। তাহলে এই 26 আর 11 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো মূলত একটা সামরিক জোট। ভারত আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন কি? সীমানা চিহ্নিত লাইন হচ্ছে ডুরাল লাইন। বর্তমানে অরুণাচল অঞ্চলে চীন কিছু অংশ কিন্তু অর্থাৎ আকসাই চীনের কিছু অংশ চীন দখল করেছে। ভারতের যে অংশটুকু দখলে রেখেছে। এখানে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। আকসাই চীন কোথায় অবস্থিত, বা চীন এবং ভারতের মধ্যকার লাইন কি? ম্যাকমোহন লাইন, এই জিনিসটা মনে রাখবেন। বর্ণালী শুভ্র কি? বর্ণালী শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা। 60 গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ সংখ্যা কতটি? প্রকৃত গম্বুজ সংখ্যা 81টি। 60 গম্বুজের পরিবর্তে 7 গম্বুজ মসজিদও আসতে পারে, যেটা ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত। বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? এটি সৈয়দপুরে অবস্থিত। মানবদেহে এইচআইভি প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডস এর লক্ষণ দেখা দেয়? এইডস এর লক্ষণ দেখা দেয় 6 মাস এবং সর্বোচ্চ 10 বছর সময় নিতে পারবে। গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস? এটি হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার বা রিকগনিশন। তাহলে সেটি হবে সঠিকত OMR। টিফা এর পূর্ণ রূপ কি? টিফা এর পূর্ণ রূপ হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফার্মওয়্যার এগ্রিমেন্ট। মর্মান্তিক বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় কত তারিখে বা কবে? এটি 25 ফেব্রুয়ারি 2009। পদ্মা সেতু হয়ে প্রথম রেল অতিক্রমের তারিখ নিচের কোনটি? অর্থাৎ পদ্মা সেতুতে প্রথম রেল চালু হয় কবে? এটি সঠিক উত্তরটি হবে 21 সেপ্টেম্বর 4 এপ্রিল 2023। ক্যান্সার চিকিৎসায় আইসোটোপের কোনটি ব্যবহার? গামা বিকিরণের উৎস হচ্ছে আইসোটোপ। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহস্থানগড়। অনেক সময় হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে দেখেও পড়তে পারছেন না, দেখেও পড়া একটু সম্ভব হচ্ছে না, এতটা শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখবেন। আর আপনাদের জন্য একটা স্পেশাল পিডিএফ শিট তৈরি করা হয়েছে ইউনিয়ন সমাজকর্মী 19তম নিবন্ধন খাদ্য অধিদপ্তর এবং 11 থেকে 20তম গ্রেডের লিখিতর জন্য। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত থাকবে, সেখান থেকে সেই নিয়মগুলো ফলো করে শিটগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের যেটি রয়েছে, মুজিবনগরের অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? 17 এপ্রিল 71। এখানে প্রশ্নটা আমি দিতে পারিনি। এখানে মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন? 17 এপ্রিল 1971। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন কোন বাংলাদেশি ক্রিকেটার? এটি হচ্ছে মুস্তাফিজুর রহমান। প্রাচীন বাংলায় নিচের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল? পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান কোনটি? এটা হচ্ছে বাহাদুর শাহ পার্ক। বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেখানে। বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? উন্নয়ন প্রকল্পগুলো সাধারণত একনেকের সভায় অনুমোদিত হয়। তাহলে সঠিক উত্তর হবে একনেক। বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি পাশ করা হয় কবে? বিলটি 1991 সালে বিলটি পাশ হয়েছিল। জাপানের মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে কত সালে? এটি আক্রমণ করা হয়েছিল 1941 সালে।
গ্রিন ব্যাক নামে পরিচিত কি? গ্রিন ব্যাক হবে না, এখানে গ্রিন ব্যাংক নামে পরিচিত হতে, এটা হচ্ছে মার্কিন ডলার বা কারেন্সি। বাল্যবিবাহ প্রতিরোধে হেল্পলাইন কত? বাল্যবিবাহ প্রতিরোধে হেল্পলাইন হচ্ছে 333-তে কল করে কিন্তু এই বিষয়ে হেল্প পাওয়া যাবে। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা মূলত জর্ডানের একটি সমুদ্র বন্দর। অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দান করেন কে, বা কে নেতৃত্ব দেন? অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি। আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? এটি হচ্ছে রাশিয়া। প্রিয় শিক্ষার্থী, যদিও ভিডিওটি একটুখানি বড় হয়ে গেল, তারপরে আপনাদের সুবিধার জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু সবভাবে চেষ্টা করে আসছি এবং কষ্ট করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অথবা শুনলেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।